This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায় আরো একবার। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শিয়ালদায় অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য এবার পুলিশের হাতে। ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল দুষ্কৃতীরা। সুরেন্দ্রনাথ কলেজের কাছেই অস্ত্র নিয়ে ঘোরাফেরা। কলকাতা পুলিশের এসটিএফ এর জালে 5 জন ধরা পড়ে। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে শিয়ালদা এবং সংলগ্ন এলাকা টার্গেট ছিল ডাকাতদের। 2-3 দিন আগে দুষ্কৃতীরা শহরে আসে। কোথায় শেল্টার নিয়েছিল তা জানার চেষ্টায় এসটিএফ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 7mm পিস্তল, 1 শাটার এবং 15টি গুলি। ধৃতরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা। উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে কলকাতা পুলিশ। পুরনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে কিনা এই দুষ্কৃতীদের তা জানার চেষ্টা করছেন লালবাজারের গোয়েন্দারা। এই মুহূর্তে আপনাদের একই সঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। 3 মাস আগে নভেম্বর মাসে তখনও শিয়ালদা সংলগ্ন সুরেন্দ্রনাথ কলেজের এই অঞ্চল, সেখান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল। একই সঙ্গে উদ্ধার হয়েছিল জাল নোট। আর 27শে জানুয়ারি ছবি দেখাচ্ছি, সেদিনকেও অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে 5 জন দুষ্কৃতীকে। বারবার শিয়ালদা সংলগ্ন এলাকাতেই কেন এত আগ্নেয়াস্ত্র উদ্ধার, এই নিয়ে উঠছে প্রশ্ন। লুটপাট কিংবা ডাকাতি সেটাই ছিল মূল উদ্দেশ্য। আর সে কারণেই উত্তরপ্রদেশ থেকে আসা 5 যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে শিয়ালদা স্টেশন সংলগ্ন সুরেন্দ্রনাথ মহিলা কলেজের পাশের এই যে এলাকাতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, এখানে তারা জড়ো হয়েছিলেন বা জমায়েত হয়েছিলেন এবং গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সোমবার সন্ধ্যায় অভিযান চালায় এবং ঠিক এই জায়গাতেই এই যে বাইকগুলো পরপর দাঁড়িয়ে রয়েছে এখানেই কিন্তু তারা দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন এবং সেই সময় কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা তাদেরকে আটক করে এবং ওই 5 যুবকের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় 15 রাউন্ডের কাছাকাছি কার্তুজ উদ্ধার হয় এবং তারপরেই তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ এবং এদের প্রত্যেককে আজকে আদালতে পেশ করা হবে এবং পুলিশের তরফ থেকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। শুধুমাত্র ডাকাতি বা লুটপাটি কি মূল উদ্দেশ্য, নাকি এর বাইরে এ ধরনের কোনো পরিকল্পনা ছিল, সেটাও কিন্তু জানার চেষ্টা করছেন কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুপ্রিয় গুহ, টিভি9 বাংলা। রাজ্যে কোথা থেকে আসছে তো আগ্নেয়াস্ত্র, উঠছে প্রশ্ন। শিয়ালদাতে শুধুমাত্র নয়, শিয়ালদার আগেও এই রাজ্যের নানা প্রান্তে বারবার গুলি বোমা দেখেছে এই বাংলা। মালদাতে সেখানে তৃণমূলের জেলা সহসভাপতি, তাকে তাড়া করে গুলি করে খুন করা হয়। তারপর সেই কালিয়াচক, সেখানেও প্রকাশ্য রাস্তায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করে দুষ্কৃতীরা। তৃণমূল সমর্থক, তাকে পিটিয়ে খুন করা হয়। কালিয়াচক, সেখানে পিকনিকে ভলিবল টুর্নামেন্টে সেখানে গুলি চালিয়ে উদ্বোধন করা হয়। নৈহাটিতে পিকনিক, তার উদ্বোধন করা হয় গুলি চালিয়ে। বজবজ, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নাম্বার 2, তার লোকসভা কেন্দ্রে, সেখানে তৃণমূলে থেকে গুলি করা হয়। ভাঙড় থেকেও আগ্নেয়াস্ত্র গুলি করা হয়। এক প্রেমের সম্পর্কে গুলি বলেই প্রাথমিক অনুমান করে পুলিশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজ্যের দিকে দিকে এত গুলি, বারবার বন্দুক আসছে কোথা থেকে? কোথায় নজরদারি? প্রশাসন কি করছে? সংবেদনশীল এলাকা শিয়ালদা স্টেশন, প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। সেই স্টেশন সংলগ্ন অঞ্চল সুরেন্দ্রনাথ কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, সেই এলাকায় বৈঠকখানা বাজার, সেখানে কোত্থেকে বন্দুক আসছে, এই প্রশ্ন তো উঠছে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। তিনি কি জানালেন শুনবো। আজকে যে রুট যাদের তাদের ধরা হচ্ছে না, আজকে গাছের যে শেকড় সেদিকে নেই, সেটা মানে ডালপালাগুলোকে ধরা হচ্ছে। তো সোজা হিসাব 2 + 2 = 4। এটা তো আমি মনে করে থাকি যে অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে, আই এম স্পিকিং ফ্র্যাঙ্কলি, যে আজকে এসটিএফ নিশ্চয়ই কাজ করেছে। কিন্তু আমি সাইমালটেনিয়াসলি আমি বলতে বাধ্য হচ্ছি যে রুট যারা আজকে অস্ত্র ব্যবসায় নেমে গেছে, যারা নামাচ্ছে, যারা আজকে হারবারিং মানে আজকে যারা শেল্টার দিচ্ছে, এদেরকে আজকে কিন্তু মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াচ্ছে। আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা কাউন্সিলর সজল ঘোষের সঙ্গেও। কেন বারবার শহর থেকে এত আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, কি বলেছেন তিনি, শোনাবো। তৃণমূলের লোক, দায়িত্ব নিয়ে বলতে পারি সব তৃণমূলের লোক, এবং সেই হ্যান্ডেলারদের মধ্যে দিয়ে সেই অস্ত্র কখনো মালদায় যায়, কখনো নৈহাটিতে পিকনিক স্পটে যে গুলি ছোড়া হয় সেখানে যায়। এই অস্ত্র ঝঞ্ঝনানি আপনি যদি মানে খোঁজেন তাহলে প্রতি পাড়ার প্রতি গলিতে এখন অস্ত্র পাবেন। আইনি অস্ত্রের আজকে আর প্রয়োজনীয়তা কমে গেছে, কারণ বেআইনি অস্ত্র এত বিপুল ভাবে সারা পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে, লোকে আর আইনি অস্ত্র কিনবে না। আইনি অস্ত্রের দাম, তার সমস্যা অনেক বেশি, তার থেকে বেআইনি অস্ত্র অনেক ইজি অ্যাভেলেবেল।
এই মুহূর্তে আরো একটি বড় খবরে নজর রাখতেই হচ্ছে, তৃণমূলের অফিস লক্ষ্য করে পরপর গুলি। সোমবার রাতে মুর্শিদাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। ঘটনায় মনিরুল শেখ নামে একজনকে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদ থানা পুলিশ। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী এসে 4 থেকে 5 রাউন্ড গুলি চালায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুর্শিদাবাদ থানা পুলিশ। তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর একবার জানিয়ে রাখি আপনাদের, মালদার পর এবার মুর্শিদাবাদের তৃণমূল পার্টি অফিস লক্ষ্য করে গুলি। আরো বিস্তারিত জানাবেন মুর্শিদাবাদ থেকে সহকর্মী কৌশিক রয়েছেন টেলিফোন লাইনে। কৌশিক, কারা এই গুলি চালালো, কেন চালালো, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, যে ঘটনা গতকাল রাতে ঘটেছে, তৃণমূল কার্যালয়ের সামনে কিন্তু গুলি চালানোর অভিযোগ ওঠে এবং এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা গেছে, ওই যে গুলি চালিয়েছে সে সম্ভবত তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। এবং গতকাল রাতে কিন্তু রাতে অন্ধকার হঠাৎই কিন্তু তারা গুলি চালাতে থাকে তৃণমূল কার্যালয়ের সামনে, বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা, যেখানে জনবহুল এলাকা, সেই সব এলাকাতে এরকম ঘটনা ঘটে। এরপর আতঙ্কিত হয়ে পড়ে এবং এই হাসপাতালের পাশে কিন্তু রয়েছে হাসপাতাল, সেই হাসপাতালের কাছে এরকম ঘটনায় কিন্তু শহরটির একটা আতঙ্ক ছড়িয়েছে। তবে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মুর্শিদাবাদ থানার পুলিশ যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছে এবং তার কাছে একটা আগ্নেয়াস্ত্র, 4টি গুলি উদ্ধার হয়েছে। তবে এখনো কিন্তু স্পষ্ট নয় একজন অপরাধী নাকি আরো অন্য কেউ জড়িত সেই ঘটনার তদন্তে পুলিশ। বেশ, অনেক ধন্যবাদ তোমায় কৌশিক। এই মুহূর্তে আরো একবার আপনাদের দেখাই, একই সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে বারবার গুলি বন্দুকের খোঁজ মিলছে। দুলাল সরকারকে মালদায় দুষ্কৃতীরা তাড়া করে গুলি করে খুন করে। কালিয়াচকে তৃণমূল সমর্থককে সেখানেও তাড়া করা হয়, পিটিয়ে খুন করা হয়। সেই সময়ও আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি করেছিল দুষ্কৃতীরা, সেই ছবি ক্যামেরায় ধরা পড়ে। কালিয়াচকে সেখানে ভলিবল টুর্নামেন্ট, তার উদ্বোধনের সময় গুলি চালানো হয়। তার লাইসেন্স কার কাছে ছিল সেটা নিয়েও এখনো ধন্দা রয়েছে। তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বজবজে, ভাঙড়ে গুলি চলে, মানিকচক, সেখানে তো গুলি প্রায় প্রত্যেক দিনের ঘটনা। নৈহাটিতে নজর দিই, কারণ ভলিবল টুর্নামেন্টের পর সেখানে পিকনিকে গুলি চলার অভিযোগ। পিকনিকে গিয়ে নৈহাটিতে শূন্যে গুলি চালানোর অভিযোগ। 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে 7mm পিস্তল উদ্ধার করা হয়েছে। পুলিশ যখন দুষ্কৃতীদের জেরা করে, ধৃতদের জেরা করে, তখন তারা জানায় তারা নাকি মজার ছলে গুলি চালিয়েছিল। ভাবুন, এই বাংলায় মজার ছলে গুলি চালানো হচ্ছে। পরে খবরে নজর রাখবো, শহরে ফের হেলে পড়লো বাড়ি। এবার দক্ষিণদাঁড়িতে বিপজ্জনকভাবে হেলে পড়া বাড়ির ছবি। শহর জুড়ে একের পর এক তাসের ঘর। প্রশ্ন পুরসভার নজরদারি নিয়ে। ইঞ্জিনিয়ারদের ঘায়ে দায় ঠেলে মুখ রক্ষার চেষ্টা করছেন মেয়র। এই মুহূর্তে দক্ষিণদাঁড়ি ছবি দেখাচ্ছি, সাম্প্রতিকতম নিদর্শন। একের পর এক ছবি আপনাদের দেখিয়েছি এর আগে, এবার দক্ষিণদাঁড়িতেও বাড়ি হেলে পড়লো। আরো বিস্তারিত জানাবেন টেলিফোন লাইনে রঞ্জিত রয়েছেন। রঞ্জিত, দেখো, একের পর এক বাড়ি হেলার ঘটনা এবং এই মুহূর্তে দক্ষিণদাঁড়ি যেটি দক্ষিণ দমদম পৌরসভার 33 নম্বর ওয়ার্ডের একটি বহুতল, আরেকটি বহুতলের বাড়ির সঙ্গে একেবারে সেটে দাঁড়িয়ে রয়েছে। মনে হচ্ছে যেন পিঠে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং লেকটাউন দক্ষিণদাঁড়ির এই 26 নম্বর রেলগেটের পাশে এই বহুতল আবাসনের এই ধরনের ঘটনা সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে কলকাতা পুরসভা, বিধাননগর পুরসভা, এরপরে নতুন করে সংযোজন দক্ষিণ দমদম পুরসভা। অর্থাৎ যে সয়েল টেস্ট, অর্থাৎ মাটির যে ভার বহন ক্ষমতা তা নির্ণয় করা হয়নি, তার পরবর্তী ক্ষেত্রে তার উপর যে বহুতল বাড়ি নির্মাণ করা হয়েছে, সেই কারণে সে বিপজ্জনক ভাবে বাড়ি হেলে রয়েছে। তবে পৌরসভার পক্ষ থেকে নির্দিষ্টভাবে কোনো রকম প্রতিক্রিয়া এখনো পর্যন্ত এই যে হেলে পড়া বাড়ি, সেই বাড়ি ভেঙে ফেলা হবে বা বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হবে, পুরসভার তরফ থেকে এমন কোনো আশ্বাস প্রতিশ্রুতি মিলেছে? দেখো, আমি একাধিকবার পুরসভার চেয়ারম্যানের সঙ্গে কস্তুরী চৌধুরীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, তিনি কিন্তু এখনো পর্যন্ত ফোন তোলেননি। তবে যেটি 33 নম্বর ওয়ার্ডের ঘটনা, অর্থাৎ দক্ষিণদাঁড়ি এলাকার ঘটনা, যেটি কিন্তু বিধাননগর বিধানসভা এলাকায় সেই বিল্ডিংটি অবস্থিত, সেক্ষেত্রে আমরা এই যে দমকল মন্ত্রী সুজিত বসুর এই বিধানসভা এলাকা, সেক্ষেত্রে তার সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করে
করেছি, তিনি ফোন এখনো পর্যন্ত ধরেননি। পরবর্তী পদক্ষেপ কি হয় সেটা আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু এই দক্ষিণ দমদমিতে শুধু নয়, এছাড়াও কলকাতা এবং বিধাননগর পুরসভার একাধিক অঞ্চলে বারবার আমরা দেখেছি তাসের ঘরের মতন বাড়ি হেলে পড়ছে। এবার আপনাদের একসঙ্গে সেই সবকটা জায়গার ছবি দেখাবো। দেখুন, আপনাদের একসঙ্গে দেখাচ্ছি শহরের দিকে দিকে বাড়ি হেলে পড়ার ছবি। শুরু হয়েছিল বাঘাযতীন থেকে, সেখানে বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তারপর কামারহাটিতে, সেখানেও বাড়ি উত্তোলন করা হচ্ছিল, ভিত উঁচু করা হচ্ছিল, সেই সময় হেলে পড়ে, সেই অভিযোগ ওঠে। তারপর ট্যাংরায় পাশাপাশি দুটি বহুতল, একটি নির্মীয়মান বহুতল, আরেকটি বহুতল যেখানে মানুষ বসবাস করেন তার গায়ের উপর হেলে পড়েছিল। সেইখানে এখনো পর্যন্ত বহুতল ভাঙার নির্দেশ দিয়েছেন মেয়র। এর পাশাপাশি আপনাদের ছবি দেখাচ্ছি বাগুইহাটির, শিবপুরের, হাওড়ার, প্রত্যেক জায়গাতেই একটা বহুতল আর একটা বহুতলের গায়ে হেলে পড়েছে। প্রশ্ন উঠছে পুরসভার নজরদারি নিয়ে। ববি হাকিম পুরমন্ত্রী, তিনি ইঞ্জিনিয়ারদের ওপর দোষ চাপিয়েছেন, কখনো দোষ চাপিয়েছেন যারা বাড়ি লিফটিং করছেন তাদের ঘাড়ে, কিন্তু বারবার ইঞ্জিনিয়ারদের ঘাড়ে দায় ঠেলে মুখ রক্ষার চেষ্টা করছেন কি মেয়র? এই মুহূর্তে আরো একবার আপনাদের দেখাচ্ছি দক্ষিণদাঁড়িতে এবার হেলে পড়েছে বহুতল। শহরে একের পর এক হেলে পড়া বহুতল, সেই তালিকায় 9তম সংযোজন দক্ষিণদাঁড়ির এই বহুতলটি, যেখানে একটি বহুতল আরেকটি বহুতলের একেবারে গায়ে গায়ে হেলে পড়েছে। এর আগে বাঘাযতীন, কসবা, ট্যাংরা, কামারহাটি একের পর এক জায়গাতে হেলে পড়া বহুতলের ছবি দেখিয়েছি আমরা। প্রশ্ন উঠছে শহরে একের পর এক বহুতল হেলে যাচ্ছে কেন? তাহলে কি বাড়ি তৈরির সময়, বহুতল নির্মাণের সময় যে বেসিক নজরদারিটার প্রয়োজন হয়, সেই নজরদারি কোথাও কি ওভারলুক করা হচ্ছে? এই প্রশ্ন তো উঠবেই। ট্যাংরায় বহুতল হেলে পড়া ছবি দেখিয়েছি। এবার সেই হেলে পড়া বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত কলকাতা পুরসভার। আগামী সোমবার থেকে শুরু হবে বহুতলটি ভাঙার কাজ। পুরসভার ইঞ্জিনিয়ারদের পরামর্শ মেনেই নির্মীয়মান বহুতলটি ভাঙার সিদ্ধান্ত পুরসভার। হেলে পড়া বাড়িটি ভেঙে ফেলার পর পাশের বাড়িটির অবস্থা খতিয়ে দেখা হবে, জানিয়েছেন মেয়র ফেরহাদ হাকিম। প্রথমে অবশ্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে শুধুমাত্র নির্মীয়মান হেলে পড়া বাড়িটির উপরের অংশ ভাঙা হবে, পরে সেই সিদ্ধান্ত বদল করে কলকাতা পুরসভা। একই সঙ্গে ফেরহাদেও জানিয়েছেন হেলে পড়া নির্মীয়মান বহুতলটি বেআইনি। কোনো রিপোর্ট দেয়নি, তবে একটা সাজেশন দিয়েছে যে ওর ড্যামেজটা হচ্ছে পাশের বাড়ির ইয়ের জন্য। তো আমরা এবার নির্ণয় নিয়েছি পাশের বাড়িটা যেটা ইলিগাল, যেটা নোটিশ সেই জুলাই মাস থেকে দেওয়া ছিল না, 8 মানে কি মাস, অগাস্ট থেকে দেওয়া ছিল, ওটা হয়ে 408 করে সেটাকে ভাঙা স্টার্ট করবে। ওই বাড়িটা ভেঙে দিলে হয়তো এই বাড়িটা, তারপরে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হয়তো স্টেবিলিটি দিতে পারে। হ্যাঁ, সাদা বাড়ি, সমস্ত পয়সা এই বাড়িতে ঢেলে দিয়েছি, আর এখন কিছু করি না যে পয়সাটা নিয়ে এসে আবার একটা ফ্ল্যাট কিনে চলে যাব। মেয়র সাহেব উনি বলেছেন যে আপনাদের ব্যবস্থা না করে যদি সরাতে হয় তবে আপনাদের বাড়ি হাত দেওয়া হবে, না হাত দেওয়া হবে না। স্বস্তি পাবো কী করে এসব শুনে? আবার যদি ভাঙে কী হবে জানি না, কিন্তু যাওয়ারও রাস্তা নেই, যাবো না কোথাও। এখানে যে কাউন্সিলর ওনারা বলো আপনাদের একটা জায়গা তোমার সেফটি জায়গা দেবো, সেখানে আপনাদের সরিয়ে দেবো, কিন্তু কোনো কিছুই করছে না। যে আমাদের তো একটা টেনশনে আমরা দিন রাত কাটাচ্ছি যে কী হবে না হবে, কী হবে না হবে, কিছু বুঝতে পারছি না কিছু। এই যে 13টা যে ঘর আছে সবইতে চলে যাবো, তার একটা ব্যবস্থা করবে, তবে তো ভাঙা পড়বে। আমার বক্তব্যটা এইটাই। যাবো কোথায়? এটা লোটা কামল সবাই বলছে রাখো গুটিয়ে, এটা ভাঙা পড়বে, তো যাবো, রাখবো ওটা কোথায়? বনে যাবো না জঙ্গলে যাবো? তার একটা ব্যবস্থা করে দিই। ক্রিস্টোফার রোডে যে বেআইনি বাড়িটি হেলে পড়েছে, সেই বেআইনি বাড়িটি ভাঙার কাজ শুরু হবে সোমবার থেকে। কিন্তু এই বেআইনি বাড়িটি, যে বাড়িটির ওপর হেলে পড়েছে, সেই বাড়িটি এই মুহূর্তে ভাঙা হবে না। আগে প্রথম বাড়িটি অর্থাৎ বেআইনি বাড়িটি ভাঙা হবে, দেখা হবে পাশের বাড়িটি কতটা মজবুত রয়েছে, তারপরেই এই বাড়ি ভাঙা হবে কি না তার সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু
এখানকার যারা বাসিন্দারা আছেন তারা কিন্তু কোনোভাবেই স্বস্তিতে নেই। সামনের দিনগুলো তাদের কাছে ঝুঁকিপূর্ণ, তারা সেরকমই মনে করছেন, কারণ সহায় সম্বল যেটুকু ছিল সেটুকুও তাদের চলে যাচ্ছে। অর্থাৎ মাথার উপর থেকে যদি ছাদই চলে যায় তাহলে তারা কিভাবে বাঁচবেন। তাই কিন্তু তারা আশায় দিন গুনছেন যে পুরসভার তরফ থেকে কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করা হবে এবং তাদেরকে নির্দিষ্ট কোনো জায়গা দেওয়া হবে বা মাথার উপর ছাদ তার ব্যবস্থা করে দেওয়া হবে। একেবারে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এই পাশের বাড়ি, অর্থাৎ যেই বাড়িটি এই মুহূর্তে ভাঙা হচ্ছে না, সবুজ বাড়িটি, সেই বাড়ির বাসিন্দারা। ক্যামেরায় পিকু দাসের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। দিল্লি বিধানসভা নির্বাচনেও জমি আঁকড়ে যুযুধান তৃণমূল বিজেপি। সুকান্তর পর আজ রাজধানী দিল্লিতে প্রচারে শুভেন্দু অধিকারী। কেজরিওয়ালকে রাবণ বলে কটাক্ষ সুকান্তর। আর অন্যদিকে আপের হয়ে প্রচারে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর নির্দেশে আপের সমর্থনে প্রচার করবেন শত্রুঘ্ন সিনহা। নয়াদিল্লি থেকে সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, দিল্লিতে বিধানসভা নির্বাচন, সেখানেও যুযুধান তৃণমূল বিজেপি, কেন? জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে। আমি আরেকবার জ্যোতির্ময়ের কাছে জানতে চাইব, জ্যোতির্ময়, বিধানসভা নির্বাচন দিল্লিতে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যুযুধান দুপক্ষ, তৃণমূল বিজেপি। সুকান্ত মজুমদারের পর প্রচারে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, আর অন্যদিকে আপের হয়ে প্রচারে নামছেন তৃণমূল কংগ্রেসের সমস্ত শীর্ষ নেতারা। কেন, কি তাৎপর্য? দেখো, আজ আমরা যে খবর পাচ্ছি, স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে যেহেতু দিল্লির মাটিতে বিহারি বা বিশেষত পূর্বাঞ্চলীয়দের ভোট বড় নির্ণায়ক ভূমিকা হিসেবে পালন করে, সেই কারণের জন্য তৃণমূল প্রচার করবে তারা এই দিল্লিতে, এবং সেক্ষেত্রে খুব সুকৌশলে ব্যবহার করা হচ্ছে এক্ষেত্রে আমরা জানি শত্রুঘ্ন সিনহা এবং তার পাশাপাশি কীর্তি আজাদ, তাকেও প্রচারে পাঠানো হতে পারে। এবং মূলত দুটি বিধানসভা কেন্দ্র, প্রথমত হচ্ছে একদিক থেকে আমরা জানি যে নিউ দিল্লি বিধানসভা কেন্দ্র, এবং দ্বিতীয়ত কাল। বুঝতে পেরেছি জ্যোতির্ময়, আপাতত জ্যোতির্ময়ের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু যেমনটা জ্যোতির্ময় জানাচ্ছিল, তৃণমূল কংগ্রেসের যারা সর্বভারতীয় মুখ, সেই শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, তাদের পাঠানো হচ্ছে দিল্লিতে বিধানসভা নির্বাচনের প্রচারে। আর অন্যদিকে বিজেপি তাদের তরফ থেকে সুকান্ত মজুমদার, বঙ্গ বিজেপি, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, তাদেরও পাঠাচ্ছে দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে। বাঘের ভয় কাঁটা বাঁকুড়ার জঙ্গল লাগোয়া গ্রামবাসীরা, কিন্তু এখনই বাঘবন্দি না করে নজরদারি পরিকল্পনা করেছে বন দফতর। রেডিও কলার না থাকায় জিনাতের প্রেমিককে বাগে আনা যাচ্ছে না। তবে এখনো পর্যন্ত জঙ্গল ছেড়ে লোকালয় হানা দেয়নি এই বাঘ, তাই বাঘের স্বাভাবিক গতিবিধির দিকেই নজর দিচ্ছে বন দফতর। বাঁকুড়ার জঙ্গলেই বাঘ ঘাঁটি গাড়বে নাকি ফিরে যাবে পুরনো ডেরায়, সেটাই এখন দেখার। এই জঙ্গলেই গত 4 দিন ধরে লুকিয়ে রয়েছে বাঘ, অন্তত তেমনটাই জানা যাচ্ছে। বিভিন্ন সময় বাঘের পায়ের ছাপের দেখা মিলছে বিভিন্ন গ্রামের আশেপাশে। বিভিন্ন সময় স্থানীয় বাসিন্দারা বাঘের দেখাও পাচ্ছেন, কিন্তু সেই বাঘের ছবি এখনও পর্যন্ত ধরা পড়েনি বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায়। বন দপ্তরের তরফ থেকে বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, এই 3 জেলায় মোট 120টি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে, অন্তত বন দপ্তরের তরফে তেমনটাই জানানো হয়েছে। এর আগে যখন জিনাত এই জঙ্গলমহলে এসেছিল, তখন জিনাতকে খুব সহজেই তার গতিবিধি ট্র্যাক করতে পেরেছিল বন দপ্তর, কারণ তার গলায় ছিল রেডিও কলার। কিন্তু এই বাঘের গলায় কোনো রেডিও কলার না থাকায় তাকে ট্র্যাক করা যেমন অত্যন্ত কঠিন কাজ, তেমনই এই বাঘকে নিয়ন্ত্রণে আনা বা বাঘের গতিবিধি একেবারে সর্বক্ষণ নজরদারির মধ্যে রাখা, সেটাও কিন্তু বন দপ্তরের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জের হয়ে উঠছে। এই পরিস্থিতিতে কিভাবে এই বাঘকে নিয়ন্ত্রণে আনতে পারে বন দপ্তর, বা এই বাঘের গতিবিধি কিভাবে জানতে পারবে বন দপ্তর, সেটাই এখন এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। বাঁকুড়ার জঙ্গলমহল থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। রেডিও কলার না থাকলে এটাকে ধরার খুব মুশকিল, অনেক কষ্ট হবে। আর এটাকে কেন আমরা এটাকে ধরবো, ওটা আর একটা প্রশ্ন আছে। এটাকে আমরা কেন ধরবো? হ্যাঁ, দেখুন, এটা মোটামুটি এটা আমাদেরকে কিছু অসুবিধা করছে না, ঝামেলা করছে না। এটা জঙ্গলের মধ্যে আছে, জঙ্গলের মধ্যে ঘুরে পড়ছে, কিন্তু কেন ওটাকে আমরা জঙ্গল যে বাঘকে ধরলে ওটাকে কত টার্চার তো হবে, ওই অ্যানিমাল একটা প্রাণী, এটা টার্চার হবে। জঙ্গলের রুটি রোজগার জঙ্গলের ইলিসিট অ্যাক্টিভিটি তো বন্ধ করতে হবে, এটা তো বেআইনি কাজ, আপনারা জানেন। আর প্রত্যেকটা জঙ্গলে তো বাঘ যাচ্ছে না, যা নির্দিষ্ট জায়গার মধ্যে আছে ওটাকে বাঘ থাকছে। আর আজকে যদি এই এলাকায় যদি মনে করুন বাঁকুড়া একটা এলাকায় বাঘ থাকলে, আপনি ঝাড়গ্রামে ইউজ করে জায়গাতে যাবার কোনো অসুবিধা হচ্ছে না,
পুরুলিয়া জায়গাতে কোনো মানুষ ভিতরে যাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না। এবার জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর দেখে নেব এক নজরে। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করা এক যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ। কুলপির তুলসী চক এলাকায় চাঞ্চল্য। নিহতের স্ত্রীর প্রেমিকের হাতে খুন বলে অভিযোগ। গতকাল রাতে বাড়ির অদূরে পেশায় গাড়ি চালক গৌতম হালদারের দেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। হিঙ্গলগঞ্জের সাহেবখালীতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত প্রতিবেশী যুবক গ্রেপ্তার। বাড়িতে কেউ না থাকার সুযোগে জোর করে ঘরে ঢুকে নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে পক্সো ধারায় মামলা রুজু। গ্রেপ্তার রফিক মোরাল। তাজপুরে সমুদ্রের বাড়ি তুলে তৈরি হচ্ছে অবৈধ কংক্রিটে গার্ডওয়াল। প্রশাসনের হুঁশ নেই বলে অভিযোগ। অবৈধ নির্মাণ রমরমিয়ে চলছে তাজপুর থেকে শুরু করে দীঘা, শঙ্করপুর, মন্দারমণি জুড়েই। গত কয়েকদিন আগেই মন্দারমণিতে 140টি হোটেল ভাঙার নির্দেশে বিক্ষোভ শুরু করেছিল হোটেল মালিকরা। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রেহাই পেলেও তারপরেও চলছে অবৈধ নির্মাণ।